হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে গল্পটি, এটি একটি বাস্তব গল্প। আমার পুরো আশা যে আজকের গল্পটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি আপনারা প্রথমবার এই চ্যানেলে গল্প শুনে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা বেশি দেরি না করে গল্প শুরু করে দেই। হ্যালো বন্ধুরা, আমার নাম অভিষেক। আমি কার্পেন্ট এলাকায় থাকি। আজ আমি আপনাদের একটি বাস্তব গল্প শেয়ার করতে চাই। এটা আমার আর আমার বন্ধুদের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। বন্ধুরা, আসলে ঘটনাটি ওই সময়ের যখন আমি আর আমার বন্ধুরা ঠিক করেছিলাম গ্রামের নদীর দিকে ঘুরতে যাব। তখন প্রায় বিকেল 5টা বাজে। আমরা ভাবলাম সেখানে রাত 8টা পর্যন্ত থাকব। তারপর সেখান থেকে প্রায় 11টার দিকে বাড়ি চলে আসব। আমরা এইসব ভাবছিলাম। তখনই আমার বন্ধু বিজয় বলল, ওই জায়গায় নাকি ভূত প্রেত থাকে, তাই রাতে বাইরে যাওয়া ঠিক হবে না। তার কথা শুনে আমার বন্ধু বান্টি বলল, ওইসব বাজে কথা, ওইসব কিছু হয় না। আমিও বিশ্বাস করতাম না, তাই আমরা দুইজন মিলে বিজয়কে সেখানে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেললাম। তারপর আমরা সব কিছু খাওয়া দাওয়া জিনিস নিলাম আর রাত 8টার দিকে যাওয়ার সময় সব প্রস্তুতি করে ফেললাম। তবে বিজয় একটু ভয় পাচ্ছিল। আমরা ভূত প্রেতের গল্প অনেকেই শুনেছিলাম, কিন্তু নদীর পাশে হনুমানজির একটা মন্দির ছিল, তাই সেটা ভেবে আমাদের সাহস আরও বেড়ে উঠেছিল। এরপর আমরা নদীর দিকে চলে গেলাম। সেখানে আমরা 3জন খুব মজা করলাম, গল্প করতে করতে খাওয়া দাওয়া করলাম। আমরা পার্টিতে এতটাই মেতেছিলাম যে সময়ের কথা খেয়ালই করিনি। যখন আমি ফোনে সময় দেখলাম তখন দেখি রাত প্রায় 12টা বাজে। তখন আমি বন্ধুদের বললাম, ভাই এখন বাড়ি চলা উচিত, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু তখন বান্টি বলল, একটু দাঁড়া ভাই, একটু পরে বাড়ি যাব, আমি আগে টয়লেট করে আসি। আমরা বললাম, ঠিক আছে ভাই তুই যা, আমরা এখানেই অপেক্ষা করছি। বান্টি উঠে টয়লেট করতে গেল। আমরা বলেছিলাম বেশি দূরে না যেতে, কিন্তু তবুও সে একটু দূরে চলে গেল। প্রায় 20 মিনিট হয়ে গেল, কিন্তু সে আর ফিরল না। এতে আমরা একটু চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ আমাদের কানে খুব ভয়ানক একটা শব্দ এলো। আমরা দুইজনে তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম আর আস্তে আস্তে সেই শব্দের দিকে এগোতে লাগলাম। তখনই দেখি বান্টি। তাকে দেখে একটু শান্তি পেলাম, কিন্তু আমরা যত কাছে যাচ্ছিলাম দেখি সে একটা কবরের পাশে বসে আছে আর গান গাইতেছে। সে আমাদের দিকে পিঠ করে বসেছিল। আমরা তাকে বললাম, ভাই এখানে কি করছিস, চল তাড়াতাড়ি বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু সে আমাদের কোনো কথাই শুনলো না। তখন বিজয় তার কাছে গেল আর তার কাঁধে হাত রাখতেই সে পিছন ঘুরে তাকালো। তাকে দেখে আমরা দুইজনেই খুব ভয় পেয়ে গেলাম। দেখি তার চোখ একদম লাল হয়ে গেছে আর পুরো মুখটা অদ্ভুত রাগে ভরা। আমরা কিছু করার আগেই সে বিজয়কে এমনভাবে ধাক্কা দিল যে বিজয় 5 থেকে 6 ফুট দূরে গিয়ে পড়ল। বান্টির এই আচরণ দেখে আমরা দুইজনে ভয়ে কাঁপতে লাগলাম। তারপর আমরা দৌড়ে হনুমান মন্দিরের দিকে পালালাম। পিছনে তাকাতেই দেখি বান্টি আমাদের পিছনে আসতেছে। তারপর আমরা মন্দিরে গিয়ে পুরোহিতজিকে ডাকলাম। তিনি এসে সব কথা শুনলেন আর আমাদের তাড়াতাড়ি মন্দিরের ভিতরে যেতে বললেন। যখন বান্টি কাছে এলো তখন তিনি কিছু পাতা তুলে তার দিকে ছুঁড়ে দিলেন। এতে বান্টি চিৎকার করতে লাগলো। তবে কিছুক্ষণ পর সে একদম ঠিক হয়ে গেল। পুরোহিতজি বললেন, তোমাদের বন্ধু কি কারো কবরের পাশে গিয়েছিল? আমরা বললাম, হ্যাঁ পুরোহিত সাহেব, উনি টয়লেট করতে গিয়ে কার যেন কবরের পাশে বসেছিল। তখন পুরোহিত বলে, 4 বছর আগে এক লোক ওই কবরের পাশে গিয়েছিল। তখন সেই লোকটি কিভাবে যেন সেখানে মারা যায় আর তারই আত্মা সেখানে ঘুরে বেড়াচ্ছে আর প্রায় সে নাকি মানুষকে বিরক্ত করে। আর এখন ওই কথার মধ্যে কতটা সত্য আছে সেটা তো আমাদের থেকে ভালো জানেন। তো বন্ধুরা দেখলেন তো, এই ছিল অভিষেকের গল্প। আপনাদের এই গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ততক্ষণে চলুন আমরা দ্বিতীয় গল্পে চলে যাই। হ্যালো বন্ধুরা, আজ আমি যে একটা গল্প আপনাদের শেয়ার করতে যাচ্ছি এটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এই ঘটনাটা তখনকার আমি যখন এসসি কলেজে পড়তাম।
কলেজের পাশাপাশি আমি একটা চাকরি করতাম। একদিন আমাদের অফিসের সব স্টাফ মিলে ঠিক করলাম আমরা পার্টি করব। তখন ছিল নভেম্বর মাস, ঠান্ডার সময়, তাই আমরা ভাবছিলাম পার্টি কোথায় করা যায়। তখন আমাদের গ্রুপের একটা মেয়ে ছিল যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমাদের সবার চেয়ে ধনী। সে বলল তার বাবার একটা ফার্ম হাউস আছে, আমরা সবাই সেখানে পার্টি করতে পারি। আর সেই জায়গাটা শহর থেকে অনেক দূরে, তাই সেখানে কেউ আমাদের বিরক্তও করবে না। বন্ধুরা, তখন পর্যন্ত আমি কোনোদিনও ফার্ম হাউস দেখিনি, তাই আমি খুব এক্সাইটেড ছিলাম। সেই মেয়েটার ফার্ম হাউসটা হাইওয়ে রোড থেকে অনেক ভিতরে জঙ্গলের পাশে ছিল। যখন সব ঠিক হয়ে গেল তখন আমি বাড়িতে গিয়ে সেখানে যাওয়ার অনুমতি নিয়ে নিলাম। অবশেষে যে দিনটা আমাদের পার্টি ছিল সেই দিনটা এসেই গেল। পার্টি ছিল রাত 8টায়, তাই আমরা সবাই বন্ধুরা মিলে ফার্ম হাউসের দিকে রওনা দিলাম। আমরা মোট 12 জন ছিলাম, কিছু মেয়ে আর কিছু ছেলে। যখন আমরা হাইওয়েতে পৌঁছালাম তখন আমি দেখি চারপাশটা যেন জঙ্গলের মতো লাগছে। তখন বেশ অন্ধকার হয়ে গেছে, জায়গাটা একদম শুনশান লাগছিল। রাস্তায় কোথাও কোনো স্ট্রিট লাইটও ছিল না। আমরা গাড়ির লাইটের ভরসা করে এগোচ্ছিলাম। একটু ভিতরে যাওয়ার পরেই আমরা ফার্ম হাউসে পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে আমাদের খুব ভালো লাগছিল। আমরা ভিতরে গিয়েই মজা করতে শুরু করলাম। আর রাত 9টা বাজতেই আমরা খাবার গরম করলাম আর সবাই মিলে খেতে লাগলাম। এর মধ্যে কিছু লোক মিউজিক চালিয়ে নাচতে শুরু করছিল। যখন আমি ঘড়িতে সময় দেখলাম রাত 10:30 বাজে, আমি সবাইকে বললাম, আরে অনেক দেরি হয়ে গেছে, চল বাড়ি যাই। তখন সবাই আমাকে বলল, আমরা তো আরেকটু থাকবো, তোমার যেতে হলে তুমি যেতে পারো। তাদের কথা শুনে মনে হলো তারা 2-3 ঘন্টা আগে এখান থেকে বেরই হবে না। তাই আমি আমার স্কুটি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম রাস্তা আগের থেকেও বেশি শুনশান হয়ে গেছে। যেমনটা আগে বলেছিলাম, আমি শুধু আমার স্কুটির লাইটের ভরসা করে এগোচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ আমার স্কুটি বন্ধ হয়ে গেল। তখন আমি ভাবলাম এবার কি হবে। আমি রাস্তায় স্কুটি দাঁড় করিয়ে দেখতে লাগলাম সমস্যা কোথায়। এর মধ্যে আমার স্কুটি থেকে চাবিটা নিচে পড়ে গেল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, তাই আমি ফোনের লাইটটা জ্বালিয়ে চাবিটা খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর চাবিটা পেয়ে গেলাম। সত্যি বলতে তখন আমার একটুও ভয় লাগছিল না। আমি আবার চাবিটা লাগিয়ে স্কুটি চালু করলাম আর ধীরে ধীরে হাইওয়ের দিকে যেতে লাগলাম। এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, আমার স্কুটিটা যেন অনেক ভারী হয়ে গেছে। মনে হচ্ছিল যেন কেউ আমার পিছনে বসে আছে, কিন্তু আমি সেটা ভাবলাম না, শুধু বাড়ি পৌঁছানোর দিকে মন দিলাম। এই কারণে আমি স্কুটিটা দ্রুত চালাতে লাগলাম। প্রায় আধা ঘন্টা পরে আমি বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি এসে দেখি সবাই ঘুমিয়েছে। আমি চুপচাপ আমার ঘরে চলে গেলাম, ফ্রেশ হয়ে ঘুমাতে গেলাম। তখন আমার মা আমার ভাই বিছানায় ঘুমিয়েছিল, তাই আমি মাটিতে বিছানা পেতে শুয়ে পড়লাম। কিন্তু শোয়ার পরে আমার ঘুম আসছিল না। প্রায় 10 মিনিট পরে আমি যখন চোখ বন্ধ করলাম তখন আমার কানে কারো নিঃশ্বাসের শব্দ আসতে লাগলো। আমি সাথে সাথে চোখ খুলে চারিদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আবার চোখ বন্ধ করলাম, তবু একই রকম মনে হতে লাগলো। এমনটা কমপক্ষে 5 থেকে 6 বার হলো। এরপর আমি ভয় পেতে লাগলাম। আমি ভাবছিলাম মাকে ডাকবো, কিন্তু হঠাৎ যেন আমার হাত পা একদম শক্ত হয়ে গেল, যেন কেউ যেন আমাকে ধরে রাখছে। আমি নড়তেও পারছিলাম না, আর গলা থেকে কোনো শব্দও বের হচ্ছিল না। তখন আমি মনে মনে মন্ত্র পড়তে লাগলাম। তখন আমার মনে হলো কেউ আমার পাশ থেকে উঠে খুব দ্রুত দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। এরপর সব স্বাভাবিক হয়ে গেল। তারপর আমি সারা রাত শান্তিতে ঘুমালাম। পরের দিন আমি সকালে মাকে রাতের ঘটনাটা বললাম। মা সাথে সাথে মন্দির থেকে আনা রক্ষণা টিকা লাগিয়ে বললেন, সামনে থেকে কখনো রাতে করে বাড়ি ফিরবা না। বন্ধুরা, এর সাথে আমার আরেকটা ঘটনা আছে। তখন আমি খুব ছোট ছিলাম, স্কুলে পড়তাম। আমাদের স্কুল বাড়ি থেকে অনেক দূরে ছিল, তাই আমি সবসময় তাড়াতাড়ি বের হতাম, কারণ আমাকে হেঁটেই স্কুল যেতে হতো। পুরো রাস্তা হাসি মজা করতে করতে স্কুল যেতাম। বন্ধুরা, আরেকটা কথা বলতে চাই।
আমাদের গ্রামের স্কুলে খুব একটা বিখ্যাত বাগান ছিল, যেখানে দোলনা আর অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো ছিল। আমাকে ফুলের গাছ অনেক ভালো লাগতো, কিন্তু বাড়ি থেকে সবাই আমাকে সবসময় বকতো, বলতো খবরদার ওই বাগানে কখনো যাবি না। এই কারণে আমি প্রতিদিন সেই বাগানটার দিকে তাকিয়ে থাকতাম। তখন আমার বাবা ফৌজে চাকরি করতেন, তাই আমাদের স্কুলে দেখাশোনা করতে হয় আমার চাচাকে। একদিন স্কুল থেকে আমাদের তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তখন হঠাৎ আমার মনে হলো আজ বাগানের ভিতরে গিয়ে খেলবো, তারপর বাড়ি ফিরে আসব। এটা ভাবতে ভাবতে আমি বাগানের মধ্যে ঢুকে গেলাম। প্রথমে গিয়ে আমি বাগানের সুন্দর সুন্দর ফুল তুলতাম আর মাথায় লাগাতাম, তারপর একটু খেলতাম, দোলনাতে দোল খেলাম। দোল খেতে আমার খুবই মজা লাগছিল, এই জন্য আমি সময় খেয়ালই করিনি কখন যে সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমি সেখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি গিয়ে দেখি চাচা বাইরে দাঁড়িয়ে আছে, আমার অপেক্ষা করছেন। আমি কাছে যেতেই তিনি আমাকে সোজা দুইটা চড় মারলেন আর চিৎকার করে বললেন, তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি বললাম, আমি বাগানে দোল খাচ্ছিলাম। এটা শুনতেই চাচা আমাকে ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন আর আমার মাকে বললেন, খবরদার এই দরজা খুলবে না, ওকে ভিতরেই থাকতে দাও, তাহলে ওর বুদ্ধি হবে। এটা বলে তিনি নিজের ঘরে চলে গেলেন। আমি ঘরে বসে অনেকক্ষণ ধরে কাঁদতে লাগলাম, বারবার বলছিলাম আমি আর এমন করব না, দয়া করে দরজা খুলে দাও। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু দরজা খোলা হলো না। কাঁদতে কাঁদতে আমি সেখানেই ঘুমিয়ে পড়লাম। রাত অনেক হয়ে যাওয়ার পর চাচা এসে দরজা খুললেন। তিনি আমাকে ঘরে নিয়ে গেলেন আর বুঝিয়ে বললেন, আজ থেকে সোজা স্কুল যাবি আর স্কুল থেকে সোজা বাড়িতে চলে আসবি। মনে রাখিস, যদি আবার বাগানে যাস তাহলে খুব মারবো। এটা বলে তিনি নিজের ঘরে চলে গেলেন। আমি সাথে সাথে মার কাছে গিয়ে ক্ষমা চাইলাম, বললাম, মা আমাকে মাফ করে দাও, আমি এমন ভুল আর করবো না। মা বললেন, তোর বাবার চাচা খারাপ মানুষ না রে, তোকে বাগানে যেতে মানা করার একটা বড় কারণ আছে। আমি মাকে বারবার জিজ্ঞেস করলাম, কারণ কি আমাকে বলো। তখন মা বললেন, আমাদের গ্রামের পাশে ফাঁকা বন্ধ বাড়ি আছে, তুই নিশ্চয়ই সেটা দেখেছিস। এই কথাটা সেই বাড়ির সাথেই জড়িত। অনেক বছর আগের কথা, ওই বাড়িতেও মানুষ থাকতো না, সেই বাড়িতে একটা মেয়ে থাকতো, তার নাম ছিল রোসা। দেখতে খুবই সুন্দর ছিল, পুরো গ্রামে তার মতো সুন্দর আর কেউ ছিল না। একদিন সে ভুল করে সেই বাগানে চলে যায়, সেখানে গিয়ে খেলাধুলা করে, বাগানের ফুল তুলে মাথায় লাগায়। সেখানে তার খুব ভালো লাগতে শুরু করে। তারপর সে প্রায় প্রতিদিনই সন্ধ্যায় সেখানে খেলতে যেত আর ফেরার সময় বাগানের ফুল সাথে করে নিয়ে আসতো। তার বাড়ির লোকেরা প্রথমে ওই কাজের দিকে খেয়াল করেনি। দিন কেটে যেতে লাগলো আর সে রোজ ওই বাগানে যেতে লাগলো। এর মধ্যে একদিন বাগানে তার সাথে এক ছেলের দেখা হয়। সেই ছেলেও প্রায় রোজ বাগানে আসতো আর তার সাথে দেখা করতো। ধীরে ধীরে দিন যেতে লাগলো আর তার সাথে দেখা হতে লাগলো। এই সময়ে তাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়। এরপর রোসা বাড়ির লোকেদের না জানিয়ে সেই ছেলেটাকে নিকাহ মানে বিয়ে করে ফেললেন। পরে যখন তার বাড়ির লোকেরা এই কথা জানতে পারে, তখন প্রথমে খুব রাগ হয়েছিল, কিন্তু পরে তারা বিয়ে মেনে নেয়। কারণ যখন ছেলে মেয়ে এমন একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে, তখন বাবা মাকে শেষ পর্যন্ত না চাইলেও তাদের খুশির জন্য মানতে হয়। বিয়ের কিছুদিন পর রোসার স্বামী তার শ্বশুর বাড়িতেই ঘরজামাই থাকতে শুরু করে। আর যখন থেকে সে সেখানে থাকতে শুরু করলো, তখন থেকেই তাদের ব্যবসা অনেক উন্নতি হতে লাগলো। রোসার বাবার একটা ভালো ব্যবসা ছিল। এমনভাবেই দিন কাটতে লাগলো, সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো। পরে রোসার দুইটা ছেলে হয়, তারা ছিল যমজ। বন্ধুরা, আপনারা তো জানেনই, গ্রামে সবাই ভোরে উঠে যায়। ওঠার পর চারিদিকে কোলাহল শুরু হয়ে যায়। একদিন গ্রামে একজন লোক সকালে হাঁটছিল। সে দেখলো রোসার স্বামী কোথা থেকে যেন বাড়ির দিকে আসছে। সে কয়েকদিন ধরেই এই ব্যাপারটা লক্ষ্য করছিল। রোসার স্বামী কোথা থেকে যেন আসে, তারপর বাড়িতে যায়। এটা দেখে তার সন্দেহ হলো। তখন সে ভাবলো যে সে অবশ্যই এই ব্যাপারটাকে খুঁজে বের করবে। একদিন সে ঠিক করলো সে রোসার স্বামীকে লক্ষ্য করবে।
সেই রাতেই ঠিক 12টার সময় সে রোশাদের বাড়ির পাশে লুকিয়ে থাকলো। কিছুক্ষণ পরেই যখন সে দেখলো সবাই ঘুমিয়ে গেছে, তখন রোশার স্বামী চুপচাপ বাড়ি থেকে বের হয়ে কোথায় যেতে লাগলো। সেই লোকটাও তার পিছন পিছন যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সে দেখলো রোশার স্বামী একটা কবরস্থানে ঢুকছে। এটা দেখে সেই লোকটা অবাক হয়ে গেল। সে ভাবলো এত রাতে কেউ কবরস্থানে কেন যাবে। সে দূর থেকে দেখতে লাগলো রোশার স্বামী কি করছে। রোশার স্বামী কবরস্থানের ভিতরে গিয়ে একটা কবরের কাছে গিয়ে থামলো। কিছুক্ষণ সেই কবরের উপর বসে রইলো। তারপর সেই কবরটা খুলে তার ভিতরে গিয়ে শুয়ে পড়লো। এই দৃশ্যটা দেখে গ্রামের মানুষরা ভয়ে কেঁপে উঠল। সে ভাবলো এখন কারো বাড়িতে না যাওয়াটাই ঠিক হবে। সকালে সে সবাইকে এই কথাটা বলবে। এইভাবে সে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে সে রোশাদের বাড়িতে এসে সবাইকে ডেকে তুলল। তারপর বলল, তোমরা কি জানো তোমাদের জামাই রাতে কি করে? কখনো কি দেখেছো সে রাতে কোথায় যায়? রোশার বাড়ির লোকেরা বলল, তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। তখন সেই লোকটা রাতের সব ঘটনা খুলে বলল। এরপর রোশার বাবা বলল, এটা আমাদের বাড়ির ব্যাপার, আমরা নিজেরাই এই বিষয়টা খতিয়ে দেখব। বাইরে কারো কথা বিশ্বাস করে আমরা কাউকে দোষ দিতে পারি না। তার কথা শুনে সেই লোকটা নিজের বাড়িতে চলে গেল। যাওয়ার সময় বলল, ঠিক আছে, আপনারা যা করার তাড়াতাড়ি করেন, না হলে বেশি দেরি হয়ে যেতে পারে। এরপর সেই রাতেই এমন হলো যে সবাই ঘুমিয়েছিল। তখন রোশার স্বামী দেখলো সবাই ঘুমিয়ে গেছে আর সে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে গেল। কিন্তু সেই রাতে রোশার বাবা জেগেছিল। তিনি ভাবলেন আজ দেখবেন ওই লোকটার কথা সত্যি আছে কিনা। যখন তিনি দেখলেন তার জামাই বাড়ি থেকে বের হয়েছে আর তিনিও চুপচাপ তার পিছনে গেলেন। পিছনে যেতে যেতে তিনি দেখলেন তার জামাই সত্যি একটা কবরস্থানে ঢুকলো। তারপর একটা কবরের উপর গিয়ে বসে পড়লো। কিছুক্ষণ পরেই সেই কবর খুলে ভিতরে শুয়ে পড়লো। এটা দেখে রোশার বাবা ভাবলেন এখন এই জায়গায় কথা বলা ঠিক হবে না, সকালে কথা বলাই ভালো। এই ভেবে তিনি বাড়ি ফিরে এলেন। পরের দিন সকালে রোশার বাড়িতে সবাই জেগেছিল আর তারা তার স্বামীর অপেক্ষা করছিল। যখন তাদের জামাই বাড়িতে ফিরলো তখন সে দেখলো সবাই জেগে আছে আর সবাই তার দিকে তাকিয়ে আছে। সে ঘরের ভিতরে গিয়ে বলল, ব্যাপার কি, এমন কি হয়েছে যে সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? তখন রোশার বাবা বললেন, তুমি কে আর কোথা থেকে আসছো আর প্রতিদিন রাতে কবরস্থানে যাওয়ার মানে কি? এই কথা শুনে তাদের জামাই কিছুই বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রোশার বাবা অনেকবার জিজ্ঞেস করার পরও সে কোনো উত্তর দিল না। যখন সবাই রেগে গিয়ে বলল, তুমি সত্যি বলবে কিনা, আমরা গ্রামের লোকজনকে ডাকবো, সাথে মৌলানা সাহেবকেও ডাকবো। মৌলানা সাহেবের নাম শুনেই সে বলল, না না, কাউকে ডাকবেন না। তখন রোশার বাবা বললেন, ঠিক আছে, তাহলে তুই আমাদের সত্যিটা বল। বন্ধুরা, সে যা বলল সেটা শুনে সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে বলল, আমি মানুষ না, আমি একটা জিন। আমি ওই প্রতিদিন বাগানে হাজার হাজার বছর ধরে থাকি। আমি প্রতিদিনই দেখতাম রোশা খুবই ভালো মেয়ে, তাই আমি তাকে ভালোবেসে ফেলি। সেই জন্যই আমি তাকে বিয়ে করছি। আমি তাকে সত্যি মন থেকে ভালোবাসি। আমি যা করছি সব ভালো নিয়তে করছি। আমি কখনোই তোমাদের বা তোমাদের পরিবারের খারাপ চাইনি। তোমরা শুধু আমাকে রোশার সাথে থাকতে দাও, আমি আর কিছু চাই না। এই কথা শুনে রোশার বাবা আর বাড়ির সবাই বলল, মানুষ আর জিনের সম্পর্ক কখনোই এক হতে পারে না, এটা অসম্ভব। তারপর সবাই মিলে তাকে ভালোভাবে বলল, যদি তুমি সত্যি রোশাকে ভালোবাসো তাহলে এখান থেকে চলে যাও। কিন্তু সে বলল, আমাকে এখানেই থাকতে দাও, আমি কখনো কাউকে কষ্ট দেব না। তখন রোশার বাড়ির লোকেরা বলল, তুমি আল্লাহর বানানোর নিয়ম ভুলে যাচ্ছ। যে নিয়মে মানুষের হেফাজতের জন্য বানানো হয়েছে সেটা তুমি মানতেছো না। বন্ধুরা, যখনই আল্লাহর নাম শুনল তখন হঠাৎ খুব রেগে গেল। সে বলল, ঠিক আছে, আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি, কিন্তু আমার এই দুটো ছেলে আছে, আমি তাদেরও সাথে নিয়ে যাব, দেখে নিও। এটা বলে সেই জিন হঠাৎ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রোশা তখন তার বাবার সামনে অনেক কাঁদতে লাগলো আর বলতে লাগলো,
আমাকে আমার স্বামীর সাথে থাকতে দাও। অনেক কাদার পরে সে অজ্ঞান হয়ে গেল। বন্ধুরা, এই গল্পটি শুধু আপনাদের প্রথম পর্বটি পড়ে শোনালাম। যদি আপনারা দ্বিতীয় পর্বটি শুনতে চান তাহলে কমেন্ট করুন দ্বিতীয় পর্ব। আর আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে জানান। আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে জিনের, ভূতের বা রহস্যময় গল্প আপলোড করা হয়। তো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, ততক্ষণে সবাই ভালো থাকবেন। বাই।